আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 এ আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। কিছু কিছু অঞ্চল তো রেড জোন হিসেবে চিহ্নিত। এছাড়াও সংক্রমণ ও মৃতের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। আমাদের রাজ্য আসামেও করোনা প্রভাবমুক্ত নয়। আমাদের বরাক উপত্যকার 3টি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনব এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 এর কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। গত 24 ঘন্টায় কাছাড় জেলায় আরো 10 জনের কোভিড পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে একজনের কোনো ট্রাভেল হিস্ট্রি এখনো পাওয়া যায়নি। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের তদন্ত জারি রয়েছে। এ প্রসঙ্গে জেলার ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী আমাদের জানান, আজকের দিনে 10 জন কোভিড পজিটিভ কেস পাওয়া গেছে কাছাড় জেলায়। এর মধ্যে 9 জনেরই ট্রাভেল হিস্ট্রি আছে। ওনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। একজনের শুধু ট্রাভেল হিস্ট্রি নেই, উনি নেসলে গ্রামে কাজ করেন রামনগরে। তো আসাম টার্গেটেড সার্ভেলেন্স প্রোগ্রামের অধীনে ওনার সোর্স সোয়াবটা নেওয়া হয়েছিল, পজিটিভ বেরিয়েছে। আর যে 9 জন ট্রাভেল হিস্ট্রি আছে তার মধ্যে একজন এয়ারফোর্সের কর্মী আছেন। উনি এয়ারফোর্সের নিজস্ব কোয়ারেন্টাইন সেন্টারে আছেন। বাকি 9 জনের মধ্যে 3 জন হোম কোয়ারেন্টাইনে আছেন, দাস কলোনি এলাকায় 1 জন এবং তারাপুর এলাকায় 2 জন। বাকিরা সবাই আমাদের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার যেমন এনআইটি, হোটেল আশ্রয় এগুলোতে আছেন। তো প্রত্যেককেই চিকিৎসার জন্য আমরা প্রত্যেক নয় এক্স্যাক্টলি যিনি এয়ারফোর্সের জওয়ান ওনাকে আর্মি হাসপাতালে ভর্তি করা হবে এবং বাকি যারা সিভিলিয়ান আছেন তাদের প্রত্যেককেই আমরা 108 এর মাধ্যমে আমরা শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করছি এবং প্রত্যেকেরই চিকিৎসা হবে। প্রত্যেকেরই কোনো সিমটম নেই, প্রত্যেকটা কেসই অ্যাসিম্পটোমেটিক। নেসলে কোম্পানিতে যিনি কাজ করতেন, যার পজিটিভ বেরিয়েছে, ওনার কি কন্ট্যাক্ট ট্রেসিং এর প্রসেসটা চলছে? ওনার কন্ট্যাক্ট ট্রেসিংটা চলছে। অ্যাকচুয়ালি যেগুলো নেসলেতে তো অনেক বাইরে থেকে লোক আসে, ট্রাক আসে, লোডিং আনলোডিং হয়েছে। তো সেক্ষেত্রে পুরো কন্ট্যাক্ট ট্রেসিংটাতে একটু সময় লাগবে। আপাত দৃষ্টিতে উনি সেখানে কাজ করেন এবং সেখান থেকে সোয়াবটা নেওয়া হয়েছিল এবং উনি 2 দিন উনার বোনের বাসা মালুগ্রাম, শিলচর মালুগ্রামে ছিলেন। এতটুকু হিস্ট্রি পাওয়া গেছে। উনার বাড়ি আইরংমালায়। তার আগে উনি বাড়িতে গেছিলেন সোয়াব দেওয়ার আগে এবং উনি এখন দুধপাতিলে বাজার করতে গেছিলেন, দুধপাতিল এলাকায়। তো দুধপাতিল এলাকা থেকে ওনাকে আমরা শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করছি। জয়পুরের ব্যাপারটা কি, ওনার যে ট্রাভেল হিস্ট্রি বা সংস্পর্শে কারা কারা এসেছে সেটা নিয়ে? জয়পুরের থানার পুলিশ কর্মী একজন কালকে পজিটিভ এসেছিলেন। ওনার কন্ট্যাক্ট হিস্ট্রি কিছুটা আমরা পেয়েছি। আজকে কন্ট্যাক্ট হিস্ট্রি পাওয়ার পর ওনার পরিবারের লোক এবং থানার যারা অন্য পুলিশ কর্মী আছেন তাদের সোর্স সোয়াব নেওয়া হয়েছে এবং প্রত্যেককে কোয়ারেন্টাইন করা হয়েছে। তো কিছুটা সময় লাগবে। যদি এদের মধ্যে থেকে যদি কেউ পজিটিভ না আসে, আমাদের দেখতে লাগবে যে সোর্সটা কোন জায়গায়। এখনো এক্সাক্ট সোর্সটা পাওয়া যায়নি, তো হয়তো 2-1 দিন সময় লাগবে পারে। শিলচর বেতার কেন্দ্রের পক্ষে আমি অভিজিৎ নাথ। বহিরাজ্য থেকে যাত্রীদের আসা অব্যাহত রয়েছে কাছাড় জেলায়। বাড়ছে কোভিড রোগীর সংখ্যাও। শনিবার জেলায় মোট যাত্রী এসেছেন 590 জন। এ নিয়ে কাছাড় জেলায় আসা যাত্রী সংখ্যা 14,109 জন। এদিকে জয়পুর থানার এক পুলিশ কর্মী কোভিড রোগে আক্রান্ত হওয়ায় ওই থানার ব্যারাক সহ আশপাশ এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এ সমস্ত ব্যাপারে শোনা যাক অতিরিক্ত জেলা শাসক সুমিত সাত্তাওয়ানের কাছ থেকে। कल 27 तारीख तक हमारे पास में सिलचर में 14,109 14,109 टोटल पैसेंजर्स आए हैं। कल में हमारे पास 590 पीपल आए हैं। टोटल इंस्टीट्यूशन क्वारंटीन 9,584 हो चुका है, जिसमें से कल 350 लोगों को भेजा गया। टोटल नंबर ऑफ पर्सन रिलीज इज 9,044, इसमें कि कल 358 लोगों को 358 लोगों को भेजा गया था। तो रीजनल स्पिनिंग डेटा यही है कल का। कल जो एक पुलिस पर्सनल जयपुर पुलिस स्टेशन के बरात में रह रहे थे,
उनका टेस्ट पॉजिटिव निकला था, तो उनको मेडिकल कॉलेज लेके जाया गया है। वो 26 तारीख को यानी कि परसों सुबह ही अपना फैमिली के पास में गए थे जयपुर पुलिस स्टेशन से। और क्योंकि बारिश ज्यादा हो रही थी तो हमने पूछताछ करी, उनकी फैमिली कहीं बाहर नहीं निकली उनसे संपर्क में आने के बाद। तो उनका जो घर है उसको कंटेनमेंट जोन गया है, उनके घर वालों का स्वैब कलेक्शन किया गया है। घर श्रीकोना में है। उसके बाद जो जहाँ वो नौकरी कर रहे थे जयपुर पुलिस स्टेशन में, वहाँ पे जिस बारात में वो रहते थे वहाँ पे और उनके साथी हैं, 6 लोग और हैं उसके साथ। तो उन लोगों को भी सौंप दिया गया है और वो बारात को कंटेनमेंट जोन किया है, क्योंकि वो बटालियन के ऑफिशियल से उनका नॉर्मल पब्लिक से सीधा संपर्क नहीं रहता है जो थाने में आना जाना करते हैं। तो इससे उसका वल्नरेबिलिटी उस पार्ट पे कम है, तो सिर्फ बारात को किया गया है। उन्होंने जहाँ आसपास में जिन जिन दुकानों से सामान लिया है और इन लोगों से मुलाकात करी है, उनका भी लिस्ट बना के उन लोगों के भी स्वैब कलेक्ट किए जा रहे हैं। तो उनके बारे में तो अभी इतना ही जानकारी। घर वाले हैं 7 और बाकी लोग बारात में रहने वाले हैं, और जो दुकानों पे उन्होंने किया था वो हैं। फिर यहाँ पे जो हमारा डीसी ऑफिस के बगल में जो एटीएम है वहाँ से भी उन्होंने पैसा निकाला था, तो उस एटीएम को भी हमने सैनिटाइज करा है। और वो पूरा बाजार आज हमने अच्छे से म्यूनसिपैलिटी से जाके और सैनिटाइजेशन कंप्लीट किया है। तो ये तो मतलब ट्रैवल हिस्ट्री नहीं होके निकल सकता है, इसी वजह से तो असम सरकार ने निश्चयता करके एक प्रोग्राम स्टार्ट किया था जिसको हम असम टारगेटेड सर्वेलेंस प्रोग्राम ATSP बोल रहे हैं, जिसके तहत जितने भी लोग फील्ड में काम करते हैं, डॉक्टर्स, पुलिस टीम, हमारा स्क्रीनिंग टीम, क्वारंटाइन सेंटर के टीम, क्लीनर, स्वीपर, म्यूनसिपैलिटी के लोग, एडमिनिस्ट्रेशन के लोग, सबका अपना पत्रकार भाई लोग जो हैं, सबके हम लोग सैंपल्स कलेक्ट करके और रिजल्ट उन लोग के देख रहे हैं। द वेरी रीजन बीइंग कि कितना भी कोशिश कर रहे हैं हम लोग, पर फिर भी समहाउ कुछ वर्ग ऐसा रह जाता है जो हमारी स्क्रीनिंग में नहीं आ पाता और समाज में मिक्स हो जाता है। और कंटेजियन है, मतलब इसके फैलने के चांसेस रहते हैं वायरस के। यही कारण है कि सब लोगों से बार बार विनती किया जा रहा है, जितना जोर दिया जा सकता है उतना जोर दिया जा रहा है, ये बोल के कि आप एक दूसरे से दूरी बनाएं, बाजार में बिना काम के ना निकलें, मास्क पहन के रखें, हाथ लगातार धोते रहें। तो वो कारण वो इसीलिए कहा जा रहा है बिकॉज हमको मालूम है कि हम बहुत सारी कोशिश करने के बाद में भी इसको कंटेन कर पाना मुश्किल है, और इस चेन को हम तभी तोड़ पाएंगे जब लोग इसको मतलब इनवाइट ना करें खुद के शरीर में। अब ये कहाँ गए हैं, किन लोगों से मिले हैं, इनको कहाँ से हुआ है इन्फेक्शन, ये ट्रेस कर पाना थोड़ा सा मुश्किल हमारे लिए हो रहा है। अभी भी बातचीत इनसे चल रही है कि कहाँ कहाँ ये गए थे, कौन सी वल्नरेबल जगह है जहाँ से इनको इन्फेक्शन होने का चांस है, बट मुश्किल हो जाता है एग्जैक्टली निकाल पाना कई सारी बार। इसीलिए अगर मतलब सबको सुरक्षित रहना है तो जो जो निर्देश सरकार बता रही है आपको बार बार टीवी पे आके, राइट फ्रॉम ऑनरेबल प्राइम मिनिस्टर, ऑनरेबल चीफ मिनिस्टर, ऑनरेबल हेल्थ मिनिस्टर, हमारे रिस्पेक्टेड DC, SP ऑफिसर, सब बार बार रिक्वेस्ट करते हैं एक ही चीज के लिए कि आप जो नॉर्म्स हैं वो सब फॉलो करिए। बट उसको जब आप वायलेट करते हैं और प्रॉपरली फॉलो नहीं करते हैं तो आप कहीं ना कहीं मतलब सरकार के काम में डायरेक्टली इनडायरेक्टली आप बाधा उत्पन्न कर रहे हैं, और कोविड के खिलाफ लड़ाई में आप हमको पीछे थोड़ा सा खींचते हैं। सर, जो जयपुर थाना का जो पुलिस पर्सनल है उन लोगों का कि बाहर में जाना मना है सर? नहीं, तो बारात वाले जो लोग हैं जो उस बारात में रहते हैं, इनके साथ जो रह रहे थे, उन लोगों को मना है। बाकी लोग इतना कांटेक्ट में नहीं रहा है, उन लोग का शौक फिर से लिया गया है। और जैसा मैंने आपको बताया कि ये बटालियन के स्टाफ थे, तो बटालियन के स्टाफ जो है वो नॉर्मल थाना के मूवमेंट में ज्यादा इन्वॉल्व नहीं होते हैं। जब कहीं अगर रेड होती है या कुछ वो होता है तो उस हिसाब से मूवमेंट किया जाता है, तो उसके हिसाब से इनको कंटेन किया जा रहा है। उसमें सबको एक बहुत बड़े तबके को अगर हम कर देंगे जिसका रिस्क फैक्टर कम है, तो फिर वहाँ पे पुलिसिंग कैसे किया जाएगा ना।
सर वो जो लॉकडाउन 2 दिन का था, कैसा रेस्पॉन्स मिला है सर? पब्लिक रेस्पॉन्स दिया है सर? और लॉकडाउन जो रात का नाइट कर्फ्यू में, हाँ, जो 2 दिन का म्युनिसिपल एरिया का लॉकडाउन था वो काफी हद तक ठीक रहा है। और नाइट का कर्फ्यू है वो भी ठीक ही चल रहा है। अभी तक इतना कुछ ब्लेटेंट वायलेशन का कंप्लेंट कहीं से नहीं मिला है हम लोग को। लोग लार्जली पीपल हैव बीन वेरी सपोर्टिव। जब लॉकडाउन का कॉल करती है सरकार, जब रिक्वेस्ट करती है लोगों से घर में रहें, तो मोर और लेस लोग घर में ही रहते हैं। प्रॉब्लम है कि जब मार्केट ओपन कर देते हैं तो थोड़ा सा रश ज्यादा हो जाता है और वही चिंता का विषय हो जाता है। অপরদিকে রোববার কাছাড় জেলায় 346 জনের সোয়াব সংগ্রহ করা হয়েছে। স্ক্রিনিং করা হয়েছে 1392 জন লোকের। রোববার বিকেল পর্যন্ত শিলচর মেডিকেলে 47 জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ প্রসঙ্গে চলুন কথা বলি ডিস্ট্রিক্ট ইনচার্জ সার্ভেইলেন্স অফিসার ডক্টর ইব্রাহিম আলী আহমেদের সাথে। আজকে আমরা স্ক্রিনিং হয়েছে আইএসবিটিতে, এয়ারপোর্টে, তাছাড়া অন্য যেগুলো ইন্টারস্টেটের লগে আমরা ডিস্ট্রিক্টের বর্ডার আছে ওখানেও হয়েছে। টোটাল 1392 জন মানুষ স্ক্রিনিং হয়েছে 3 জায়গায় আজকের ডেটে। তো তার মধ্যে আমরা ঘরে পাঠিয়েছি হোম কোয়ারেন্টাইনে 146। বাকি অন্য ডিস্ট্রিক্ট বা অন্য স্টেটের যারা ছিল তারা নিজের ডিস্ট্রিক্টে বা নিজের স্টেটে পাঠানো হয়ে গেছে। বাকি আজকের ডেটে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে পাঠাইছি 254 জন মানুষ আইএসবিটি থেকে আর এয়ারপোর্টে থেকে। আর তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠাইছি বা ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে পাঠাইছি সব মিলিয়ে 346 জনের সোয়াব টেস্ট করা হয়েছে। এর মধ্যে আজকে অবধি কাছাড়ে টোটাল 145 ছিল, কিন্তু জাস্ট এখন আরো 10 জন মানুষ পজিটিভ হওয়ার জন্য এটা 155 হয়ে গেল। আর কাছাড়ের গতকাল পর্যন্ত অ্যাক্টিভ কেস 47 আছিল, কিন্তু এখন আরো 10 জন পজিটিভ হওয়ার পরে এটা 57 হয়ে গেছে। ভর্তি আছে বর্তমান ভর্তি ছিল 47 ভর্তি ছিল, কিন্তু এই নতুন করে আরো 10 জন আসলো, তো অবভিয়াসলি 57 হয়ে যাবে। এরা কি সবাই কাছাড় জেলা? হ্যাঁ, এরা কাছাড় জেলায়। অন্য জেলার 10 জন আছে, এটা এসএমসি তে ভর্তি আছে। অন্য জেলার 10 জন এসএমসি অলরেডি আছে তারা। বাকি ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে এখন পর্যন্ত আমার 937 জন মানুষ আছে। আমরা যত 98টা ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন আছে তার মধ্যে এখন পর্যন্ত 937 জন মানুষ ভর্তি আছে। তো সময়ে তারা নতুন করে আসতেছে, আবার ডিসচার্জ হচ্ছে। লাস্ট ডাটা অবধি 937 জন তারা এখনো আছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। গোটা বিশ্ব যখন করোনা ত্রাসে ভীত, তখন বিভিন্ন গবেষণা থেকে বিভিন্ন বিষয় উঠে আসছে এবং পাশাপাশি কিছু কিছু দ্বন্দ্ব তৈরি হচ্ছে মানুষের মধ্যে। ডাক্তার অমিতাভ নন্দী, প্রখ্যাত ভাইরোলজিস্ট, কোভিড-19 নিয়ে কিছু প্রশ্নের জবাবে সাবধানতা অবলম্বন করার উপরই বিশেষ গুরুত্ব আরোপ করেন। করোনার প্রকোপ বাড়লেও মৃত্যুর হার কি কমছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনি যেটা বলছেন সংখ্যা বাড়ছে, মর্টালিটি রেট না সেরকম কিছু মর্টালিটি রেট কিন্তু কমেনি। আপনি যদি জাতীয় স্তরেও দেখেন এবং বিভিন্ন স্টেট লেভেলেও দেখেন, মর্টালিটি রেট কমেনি। যেটা হয়েছে মানুষের মধ্যে আতঙ্কটা কমেছে, আর ইভেন ডাক্তারদের মধ্যেও সেটা কমেছে। তার কারণ হচ্ছে প্রথম আমি যে চিকিৎসা করছি আমি নিজেই বলছি যে প্রথম যে ধারণাটা ছিল, এখন আমরা অনেক কিছু নিজেরা নানা রকম এক্সপেরিমেন্টাল মডেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে পুরো চিকিৎসাটা, পুরো ম্যানেজমেন্টটাকে একটা জায়গায় নিয়ে এসেছি। সেই জন্য সেই ভয়টা এখন অতটা নেই। এখন আমরা বুঝতে পারছি কিভাবে কি করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অনেকে বলেন গরমের সময় সেটা করোনাটা থাকবে না কিংবা শীতের সময় বাড়বে। সম্পূর্ণ ভুল কথা। এটা কোনো ভিত্তি নেই, একেবারে সম্পূর্ণ অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা, সম্পূর্ণ ভিত্তিহীন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা অসুখ, সে 4-5-6 মাস বয়স,
সেটা পুরো সারা বছরের সবকটা ঋতু সবকটা সিজন পেরোই না, আমরা কি করে বলবো গরম আর শীত? ভেবে দেখছি যারা বলছে তুমি জানুয়ারি মাসে মার্চ মাসে বলছো গরমকালে কমে যাবে, শীতকালে কমে যাবে, এই কি করে বলবে? পুরো গরম আর পুরো শীত তো সে পাইনি এখনো, ভিত্তি নেই, এটা একেবারেই বাজে কথা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে হার্ড ইমিউনিটি একটা আমরা শুনতে পাচ্ছি, যে এই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। এই বিষয়ে তো আমি একই রকমের কথা বলবো যেটা গরমের কথাটা বললাম, যে হার্ড ইমিউনিটি সত্যি এই অসুখটাতে তার প্রভাব ফেলবে কি না, এবং হার্ড ইমিউনিটির দ্বারা আমরা এই সংক্রমণের মাত্রা কমাতে পারবো কি না, এটা এখনো পরীক্ষিত বা প্রমাণিত নয়। তার কারণ তার সময়ই আসেনি এখনো। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যারা এটা বলছেন হার্ড ইমিউনিটির কথা, হার্ড ইমিউনিটি মানে হচ্ছে একটা সমাজে অনেক মানুষ যখন সংক্রমিত হন একটা অসুখে, কোনো জীবাণু ঘটিত অসুখ, সেই জীবাণুর বিরুদ্ধে সেই মানুষটি তার প্রতিরোধকারী অ্যান্টিবডি তৈরি হয়। এটা যে কোনো জীবাণুরই ক্ষেত্রে ঘটে, তবে সর্বত্র সব অসুখেই কিন্তু সেই অ্যান্টিবডি সব সময় প্রোটেকশন দেয় না। যে কারণে আপনারা লক্ষ্য করবেন ভ্যাকসিন যে তৈরি হয়, প্রতিষেধক, সব অসুখে কিন্তু ভ্যাকসিন নেই। তার কারণ সব সময় অ্যান্টিবডির মাধ্যমে রোগ প্রতিরোধ হয় না, এর অন্য মেকানিজম আছে। এই একটা কথা যে আমরা জানি না এখনো কোভিড-19 এর ক্ষেত্রে, আমরা এখনো জানি না যে অ্যান্টিবডি যে তৈরি হচ্ছে সেটা কতখানি প্রোটেকশন তাকে দিচ্ছে আগামী দিনের সংক্রমণ রোখার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে আমরা উল্টোটা দেখেছি যে অনেক মানুষের মধ্যে একবার অসুখটা হয়ে যাওয়ার পরে আবার কয়েক মাস পরে তার হচ্ছে। তাহলে যদি তার অ্যান্টিবডি প্রোটেকশন দিত আগের যখন তার আগের বার হয়েছিল, সে আগের বারের অসুখের ভিত্তিতে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটা তাহলে আটকাতে পারলো না কেন? সুতরাং এই প্রশ্নগুলো আমাদের ভাবতে হবে। এবং দ্বিতীয় কথা এটা। তৃতীয় কথা হচ্ছে পৃথিবীব্যাপী বিভিন্ন যে গবেষণা হয়েছে তার মাধ্যমে দেখানো গেছে যে অ্যান্টিবডি যে তৈরি হচ্ছে এটা প্রমাণিত। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু সেটা যে আগামী দিনের অসুখটাকে আটকাতে পারছে এর প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত এক্সপেরিমেন্টালিও পাওয়া যায়নি। সেই কারণে আমরা এখনো জানি না হার্ড ইমিউনিটি যদি হয়ও সেটা কতখানি এর সংক্রমণকে রুখবে, আমরা জানি না। তারপরের কথা হচ্ছে হার্ড ইমিউনিটির প্রভাব দেখা এখনো তো সময় হয়নি। এই তো সবে মেরে কেটে 6 মাস বয়স হয়েছে অসুখটার। এটা অন্তত 2-3 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর না গেলে যে মাত্রায় সংক্রমণ হচ্ছে সেই মাত্রাতে, যে মাত্রায় সংক্রমিত হলে সো কল্ড হার্ড ইমিউনিটি তৈরি হয়, সেই হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার মতো মাত্রা এখনো পৌঁছয়নি। কারণ সর্বসাকুল্যে আমাদের দেশে তথা পৃথিবীতে, বিশেষ করে আমাদের দেশে এখন আমরা যা জানি তাতে এই মাত্রাটা আমরা এখনো পর্যন্ত মেপে উঠতে পারিনি। যে সমাজে সব স্তরের মানুষের মধ্যে যাদের অসুখ হয়েছে, যাদের অসুখ এখনো হয়নি, সবাইকার মধ্যে মাপতে হয় অ্যান্টিবডি আছে কিনা। এই যে মাপার ব্যাপারটা, সামাজিকভাবে অ্যান্টিবডি মেপে দেখার ব্যাপারটা, তার কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত আমাদের দেশে চালু হয়নি। সেই কারণে এই প্রশ্নের উত্তর যারা বলছেন হার্ড ইমিউনিটি আমাদের দেবে, প্রোটেকশন দেবে, আমার তাদের কাছে প্রশ্ন, তারা কি বলতে পারবেন সমাজের কত মানুষ এর মধ্যে এই অ্যান্টিবডি তৈরি আছে? তার কোনো প্রমাণ এখনো আছে আমাদের দেশে? উত্তর হচ্ছে নেই। সেটা এক্সপেরিমেন্টালি দেখতে হয়। সমস্ত সমাজের যে কোনো মানুষের মধ্যে র্যান্ডামলি বিভিন্ন মানুষের মধ্যে রক্ত নিয়ে সে রক্তে অ্যান্টিবডি আছে কি না দেখতে হয়। এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরের ধাপ হলো সেই অ্যান্টিবডি তাকে প্রোটেকশন দেবে কিনা। সুতরাং এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় এখনো হয়নি আমাদের। কারণ অ্যান্টিবডি ভিত্তিক যে হার্ড ইমিউনিটি, সেই অ্যান্টিবডি ভিত্তিক হার্ড ইমিউনিটি হতে গেলে সমাজের অন্তত 60-70-80% মানুষের মধ্যে সংক্রমণ হতে হবে। আমাদের দেশে সেটা
এখনো পর্যন্ত সেই জায়গায় পাইনি, অর্থাৎ 70-80% মানে অন্তত 100 কোটি সংক্রমণ হতে হবে। আমাদের সবে এখন 5 লক্ষ পেরিয়েছে। সেটা 100 কোটি মানুষের মধ্যে এই অসুখটা ছড়ানোর পরে আমরা ভেবে দেখবো যে তখন হার্ড ইমিউনিটি আমাদের প্রোটেকশন দেবে কিনা। আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাইবো যে ভ্যাকসিন নিয়ে নানা রকমের কথাবার্তা আমি শুনতে পাচ্ছি, তো সেটা বেরোবে কি বেরোবে না, কেউ বলছে হবেই না হয়তো কোনোদিনই, তো সেটা নিয়ে যদি কিছু বলেন। একদম ঠিকই শুনেছেন আপনি, এবং এই আশঙ্কা আমি পুরোপুরি সম্পূর্ণভাবে সমর্থন করছি যে আদৌ এই ভ্যাকসিন কোনো কাজ করবে কিনা, আদৌ এই অসুখের বিরুদ্ধে কোনো ভ্যাকসিন তৈরি হবে কিনা আমরা জানি না। এই যে হার্ড ইমিউনিটির কথা বললাম, যেমন ভ্যাকসিনের মাধ্যমে কি হয় না, অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আবার অন্য মেকানিজমে ডিজিজটাকে প্রোটেক্টিভ একটা তৈরি হয়, ইমিউনিটি তৈরি হয়। এবারে এখনো আমরা কোভিড-19 এর ক্ষেত্রে এখনো জানি না এই প্রোটেক্টিভ ইমিউনিটি, এটাকে বলা হয় প্রোটেক্টিভ ইমিউনিটি। এই প্রোটেক্টিভ ইমিউনিটি কতটা, তার নেচার, তার ক্যারেক্টার আমরা এখনো পর্যন্ত জানি না। সেটা নিয়ে বহু রিসার্চ চলছে। আমরা এখনো পর্যন্ত ভ্যাকসিন তৈরির সুবাদে যেটুকু জেনেছি যে এই ভাইরাসটা কোনো অ্যানিমেলের মধ্যে দিয়ে, ভ্যাকসিন আকারে অ্যানিমেলের মধ্যে দিয়ে তার মধ্যে থেকে রক্ত নিয়ে দেখা গেছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু সেই অ্যান্টিবডি কতটা প্রোটেকশন দেবে সেটা এখনো প্রমাণিত নয়। এমনিতেই ধরুন একটা ভ্যাকসিন তৈরি হতে বছর বছর 10-20 বছর সময় লাগে, সেটা আমরা আজকের দিনে 6 মাসের মধ্যে কি করে ভাববো, এই ভাবাটাও কিন্তু নাই। এত তাড়াতাড়ি কোনো ভ্যাকসিন তৈরি হয় না। যদি আমি ধরেও নিই যে একটা ভ্যাকসিন প্রোটেক্টিভ ইমিউনিটি দেবে, সেই ভ্যাকসিন তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধাপ পেরিয়ে মানুষের উপযোগী হয়ে বাজারে আসতে অন্তত কয়েক বছর, 2-3 বছর তো লাগবেই। সেই কারণে মানুষের মধ্যে থেকে এই ধারণাটা মুছে দেওয়াটাই উচিত যে এখন আমাদের কাছে ভ্যাকসিন নেই, এবং ভ্যাকসিন করে আশায় বসে থেকে আর অন্য কিছু করব না, পার্সোনাল প্রোটেকশন, ব্যক্তিগতভাবে নিজেকে বাঁচিয়ে রাখবো না, খোলা জায়গায় ঘুরবো, মাস্ক পরবো না, লোকের মধ্যে মেলামেশা করবো, সবকিছু করবো, এই জিনিসগুলো কিন্তু ঠিক হবে না। কারণ এই ভ্যাকসিন বেরোচ্ছে ভেবে মনোভাবটা মানুষের একটা আত্মতুষ্টির জায়গায় চলে যাচ্ছে। এখন সেই জন্য যারা শ্রোতা বন্ধু আছেন আমার কথা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাইবো, ভ্যাকসিন কবে বেরোবে না বেরোবে সেটা আলোচনা করাটা বন্ধ করুন। যখন বেরোবে তখন বুঝতেই পারবেন আসবে। এখন যেটা প্রাথমিকভাবে করণীয়, কোভিড-19 কে আটকাতে ব্যক্তিগতভাবে নিজের প্রোটেকশন নিজেকেই নিতে হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি সবসময় মনে রাখবেন যে মানুষের দূরত্ব বজায় রাখতে হবে, তা সে বাড়িতে হোক, বাইরে হোক, অফিসে হোক, বাজারে হোক, যেখানে হোক। 2 নম্বর হচ্ছে আপনার মুখমণ্ডল, অর্থাৎ মুখ, নাক, চোখ, এই 3টি জায়গা দিয়ে ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমণ ঘটায়, ভেতরে ঢোকে। এই 3টি জায়গা আপনাকে ঢেকে রাখতে হবে। আর আমরা কারণে অকারণে অনেক সময় এমনি নর্মাল জীবনে, দৈনন্দিন জীবনে মুখে হাত আমরা দিয়েই থাকি, কখনো গালে চুল করছি, কখনো চোখে চুল করছি, কখনো এটা করি। এই অভ্যাসটা আস্তে আস্তে আমাদের পাল্টে ফেলতে হবে। যারা শ্রোতা বন্ধু, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিজেরা প্রত্যেকেই এই অভ্যাসটা তৈরি করার চেষ্টা করুন যে হাত না ধুয়ে বা হাতে কোনো স্যানিটাইজার না লাগাইয়ে কখনো মুখে হাত দেবেন না। গলা থেকে কপাল পর্যন্ত এই পুরো জায়গাতে কখনো হাত দেবেন না। যখনই মনে হবে কোথাও চুল করছে, আপনাদের মানসিকতা এমন তৈরি করতে হবে, আপনার ব্রেন আপনাকে যেন সতর্কতা দেয়, তুমি কিন্তু হাত ধোনি, তোমার হাতটা কিন্তু সংক্রমিত রয়েছে, খবরদার দিও না। এইভাবে নিজের ব্রেনকে যদি তৈরি করে নেন, যখনই আপনি হাতটা ধুতে যাবেন তখনই ব্রেন আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে, আপনি আটকাবেন। এই হচ্ছে মূল জায়গা। এই অভ্যাসটা করুন। মুখে, নাক এবং মুখ ঢেকে মাস্ক ব্যবহার করা শুরু করুন, এবং শুধু শোয়া ছাড়া অন্য সময়, বিশেষ করে যখন বাইরে বেরোবেন, সব সময় মাস্ক পরে থাকবেন। যে ধরনেরই মাস্ক আপনি ব্যবহার করুন না কেন, যেটা বৈজ্ঞানিকভাবে যেটা সিদ্ধ হয়েছে যে হ্যাঁ এই মাস্ক আমাদের আটকাতে পারবে, যে কোনো একটা কাপড় ন্যাকড়া দিলে হবে না,
মাস্ক বিভিন্ন রকমের আছে, WHO গাইডলাইন বলে দিয়েছি কি ধরনের মাস্ক হবে। এবং এইখানে আপনাদের আমি শ্রোতা বন্ধুদের আরেকটি বলবো, বাজারে নানা রকমের বিভিন্ন জিনিস, স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে কিছু অসাধু ব্যবসায়ী সেগুলো তারা তৈরি করতে শুরু করেছে, দামে বিক্রি করতে শুরু করেছে, যার কোনো কোয়ালিটি কন্ট্রোল নেই, যার কোনো বৈজ্ঞানিক নেই যে তাকে মেপে দেখা, ঠিক করে দেখা যে সেটা ঠিক হচ্ছে কিনা বৈজ্ঞানিক ভাবে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন। বিজ্ঞান ভিত্তিক যে জিনিস পাওয়া যাবে শুধু সেই জিনিসেরই ব্যবহার করবেন। সুতরাং কোয়ালিটি সার্টিফিকেশন ছাড়া কোনো মাস্ক ব্যবহার করবেন না, কোয়ালিটি সার্টিফিকেশন ছাড়া কোনো স্যানিটাইজার ইউজ করবেন না। এই করবেন। হাত ধোয়ার তৃতীয় অভ্যাসটা করে ফেলুন যে হাত ধুতে হবে, হাত সাবান দিয়ে ভালো করে। যখনই আপনি বাইরে যাবেন, বাইরে থেকে ফিরে এসে হাত সাবান দিয়ে কনুই পর্যন্ত, আঙুল থেকে কনুই পর্যন্ত ভালো করে ফেনা করে সাবান দিয়ে ধোবেন। নখের ভেতরগুলো থেকে, আঙুলের খাঁজ খোঁজ থেকে সব জায়গায় সাবান দিয়ে ফেনা করবেন। অন্তত 1 মিনিট, আধ মিনিট থেকে 1 মিনিট এইভাবে হাতটা ধুলে সমস্ত ভাইরাস, কারণ এই ভাইরাসের ওপরে একটা লিপিড লেয়ার থাকে যেটা সাবানে নষ্ট হয়ে যায়। সুতরাং ভাইরাসকে মারার প্রথম ধাপ হচ্ছে এই সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ডেটল, স্যাভলন এসব দিয়ে কিন্তু এই ভাইরাস মরে না। এই ভাইরাস অ্যালকোহলে মরে, এই ভাইরাস সোডিয়াম হাইপোক্লোরাইট অর্থাৎ ক্লোরিন সলিউশনে মরে। এই দুটো জিনিস ছাড়া অন্য কোনো লিকুইড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করা উচিত নয়। সুতরাং এমনি সাবান ব্যবহার করতে হবে, তাই? যে কোনো সাবান, আমরা গায়ে মাখা সাবান, হাত ধোয়ার সাবান, যে কোনো সাবান আমরা ব্যবহার, এমনকি হাতের কাছে কিছু না থাকলে কাপড় কাচা গুঁড়ো সাবান দিলেও হবে। যে কোনো ডিটারজেন্ট পাউডার, যে কোনো ডিটারজেন্ট সোপ, যে কোনো গায়ে মাখা সাবান দিলেই হবে। সুতরাং এইভাবে আপনারা নিজে প্রোটেকশন নিন। আর ভ্যাকসিন দ্বারা প্রোটেকশন হবে কি হবে না সেটা এখন গবেষণা চলছে, গবেষণা চলবে। আমরা বিজ্ঞানীরা, আমার মতো বিজ্ঞানীরা আমরা আশা রাখছি যে ভ্যাকসিন হয়তো তৈরি হবে। কিন্তু এখানে একটি কথা বলে রাখা ভালো যে এই ভাইরাসটির চরিত্র যা এখনো পর্যন্ত যা আমাদের জ্ঞান হয়েছে, তাতে ভ্যাকসিন তৈরি করার পেছনে অনেক প্রবলেম আছে। ভ্যাকসিন সঠিকভাবে তৈরি হতে পারবে কিনা এবং সেই ভ্যাকসিন কতদিন স্থায়ী হবে। যেমন ধরুন সোয়াইন ফ্লুর ভ্যাকসিন আমরা প্রতি বছর তাকে পাল্টাতে হয়। তার কারণ প্রতিটা ভাইরাস তার জেনেটিক জিনগত পরিবর্তন ঘটিয়ে ফেলে খুব দ্রুত, এবং এই ভাইরাসও কিন্তু তাই করে চলেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তার তৈরি হয়েছে প্রজাতি। এবং আজকে ধরুন ভারতবর্ষে পশ্চিমবাংলায় একটা জীবাণু প্রজাতি রয়েছে এই ভাইরাসের, আবার আসামে যখন পৌঁছলো তখন তার চরিত্র পাল্টে গেছে, তখন তার জিন পাল্টে গেছে। এবং শুধু এখান থেকে ওখানে যাওয়া নয়, আসামে বসেই এমনকি একটা মানুষের মধ্যেও এও আমরা ভাবছি, আমি একটু আগেই বলেছি যে দেখা গেছে অনেক মানুষ 2-3 মাস পরে, 4 মাস পরে আবার হচ্ছে। সেইখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন তুলছি আমরা যে কেন হচ্ছে, অ্যান্টিবডি তো রয়েছে তা সত্ত্বেও কেন হচ্ছে। তাহলে এমন কি হতে পারে যে তার শরীরের মধ্যে ভাইরাসটা তার জিন পরিবর্তন করে ফেলেছে, এবং যে কারণে সেই আগেকার যে ভাইরাসটা ছিল, যে অসুখটা তোর হয়েছিল, তার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডি আর এই নতুন জেনেটিক ক্যারেক্টার বলা যে ভাইরাস তাতে কাজ করছে না, তেমনও হতে পারে। সেই কারণেই এই ভ্যাকসিন নিয়ে অনেক দ্বন্দ্ব এখনো রয়েছে আমাদের মধ্যে। ভ্যাকসিন আসবে বলে, আবার বলছি, ভ্যাকসিন আসবে বলে আত্মতুষ্টিতে ভুগবেন না। ব্যক্তিগতভাবে নিজেরা ভাবুন, মন দিয়ে এই যে কর্তব্যগুলো পালন করুন ভাইরাসটাকে আটকানোর জন্য। তাতে আপনি বাঁচবেন, আপনার পরিবারের মানুষকে বাঁচাবেন, আপনার সমাজকে বাঁচাবেন, আপনার দেশকে বাঁচাবেন, তথা সমগ্র মানব জাতিকে আপনারা বাঁচাতে পারবেন। এইভাবে যদি চলেন তাহলে নিশ্চয়ই আমরা দেখব আস্তে আস্তে সংক্রমণের মাত্রা কমতে শুরু করবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি সংহিতা দত্ত চৌধুরী। করোনা সংক্রমণ পরিস্থিতিতে দেশ জুড়ে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা 1 লক্ষেরও অধিক হওয়াতে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিন্তায় রয়েছে। এদিকে আমাদের রাজ্যে করোনা সংক্রমণ রুখতে লক আনলকের পর লকডাউন ঘোষণা করা হয়েছে বিভিন্ন জেলার শহরাঞ্চলে প্রতি শনি ও রবিবার। বরাকের 3 জেলাতে একই নির্দেশ জারি রয়েছে। এছাড়া বরাকের সীমান্ত জেলাতে আজ নতুন করে আরো 2 জন সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 247।
করিমগঞ্জ জেলায় আজকের ভাইরাসকালীন পরিস্থিতির কথা উল্লেখ করে জেলা জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী আমাদের জানান, করিমগঞ্জ জেলায় আজ রবিবার 2 জন কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। রবিবার মোট 10 জনকে সুস্থ করে করিমগঞ্জ কোভিড-19 হাসপাতাল থেকে রিলিজ করে বাড়ি পাঠানো হয়েছে। এর মধ্যে পাথারকান্দির বিধায়ক শ্রী কৃষ্ণেন্দু পালও রিলিজ প্রাপ্তদের মধ্যে রয়েছেন। বিধায়ক শ্রী পালকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এদিকে রবিবার 2 জন কোভিড-19 ধরা পড়ায় সীমান্ত জেলায় এখন পর্যন্ত 247 জন কোভিড পজিটিভ পাওয়া গেল। বর্তমানে 84 জন কোভিড পজিটিভ রোগী করিমগঞ্জ কোভিড-19 হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার রাত 8টা পর্যন্ত দৈনিক কোভিড-19 জেলার বুলেটিন প্রকাশ করা না হলেও স্বাস্থ্য বিভাগের এনএইচএম শাখার ডিপিএম হানিফ আলম এইসব তথ্য জানিয়েছেন। এদিকে গতকাল শনিবার ও আজ রবিবার জেলা জুড়ে প্রশাসনের মাইকিং অব্যাহত রয়েছে। এতে জনসাধারণকে নৈশ কারফিউ ও সপ্তাহান্তের 2 দিন শনি ও রবিবার জেলার 3টি শহরে পূর্ণ লকডাউনের প্রশাসনিক আদেশ মেনে চলতে বলা হচ্ছে। জেলা সদর করিমগঞ্জ শহর, বদরপুর ও রামকৃষ্ণনগর পুর এলাকায় প্রতি শনি ও রবিবার দোকানপাট, হাটবাজার, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি বন্ধ রেখে লকডাউন পালনের আহ্বান মাইকিংয়ে জানানো হচ্ছে। পাশাপাশি সমগ্র জেলা জুড়ে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও রাত 7টা থেকে সকাল 7টা পর্যন্ত নৈশ কারফিউ পালন করতে জনসাধারণকেও আবেদন জানানো হচ্ছে। এদিকে টার্গেটেড সার্ভিলেন্স প্রোগ্রামে অনুসারে জেলার করোনা চিকিৎসায় ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সোয়াব কালেকশন আজ রবিবারও জেলায় অব্যাহত রয়েছে। আজ প্রায় 150 জনের সোয়াব কালেকশন করা হয়েছে। ফলে এই কর্মসূচিতে এখন পর্যন্ত জেলায় প্রায় 2000-এর মতো লোকের সোয়াব কালেকশন করা সম্ভবপর হয়েছে। অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি সমষ্টির প্রথম করোনা আক্রান্ত বিধায়ক কৃষ্ণেন্দু পাল গত 22 জুন করিমগঞ্জ সদর কোভিড-19 হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দ্বিতীয় সোয়াব টেস্ট রিপোর্ট নেগেটিভ হওয়াতে আজ বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। যাওয়ার পথে তার অনুভূতি ব্যক্ত করে আমাদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আমাদের বলেন, অনুভূতি তো খুব ভালো লাগছে, কারণ আমি প্রথম যেদিন করোনা পজিটিভ শুনলাম যে খুব ভয়াতুর ছিলাম, ভয় পেয়েছিলাম, সঙ্গে আমি খুব দুঃখিত হয়েছিলাম। যাও হসপিটালে, কোভিড হসপিটালে 7 দিন একটা কামরার মধ্যেই ছিলাম। এ সময় শুনলাম আমার নেগেটিভ এসছে এবং রিলিজ অর্ডার এসছে, খুব আনন্দিত হয়েছি। এবং তারপর আজকে আমি বিকাল 2:30টার সময় আমাকে রিলিজ করা হয়েছে, আমি বাড়িতে এসেছি এবং খুব আনন্দ লাগছে। সব থেকে বেশি আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যে আমার কনস্টিটিউয়েন্সির প্রত্যেকজন ব্যক্তিকে, যারা বিশেষ করে সব ধর্মপ্রাণ লোক, সব ধর্মের লোক, সবাই যেভাবে যে পন্থায় ভগবানকে, ঈশ্বরকে প্রার্থনা করেছেন, তাকে আমার সুস্থতা কামনা করেছেন, তার জন্য ওনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং ওনাদেরকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং সঙ্গে আমার বরাক উপত্যকার অনেক জায়গা থেকেও আমি দেখেছি অনেকে প্রার্থনা করেছেন, আমার করিমগঞ্জ জেলা, আমার করিমগঞ্জ শহরের অনেকে প্রার্থনা করেছেন, আমার সুস্থতা কামনা করেছেন ভগবানের কাছে। তাই সবার প্রতি কৃতজ্ঞ যে আজকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছি, খুব আনন্দ লাগছে। ঘরে এসে প্রথম মাকে দেখলাম, ছেলে মেয়েকে দেখলাম, খুব আনন্দ লাগলো। আমার মিসেসকে দেখলাম, সবাই আমার জন্য বসে ছিলেন যে আজকে আমি যাতে ঘরে আসি, এবং আসতে পেরে আমি খুব আনন্দিত। তো আপনি কি এখন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে সেরকম কোনো নির্দেশ রয়েছে? হ্যাঁ, 14 দিন আমি মানে সেলফ আইসোলেশন, এইভাবেই যেভাবে হসপিটালে এইভাবে আরো 14 দিন থাকতে হবে। তার মধ্যে যদি কোনো ধরনের কোনো আরিয়া না আসে তাহলে তারপর ওরা ধীরে ধীরে ওনাদের যে এক্সপার প্রসেস যেটা আছে এটাই ফলো আপ করতে হবে। তো জেলাবাসীর প্রতি কি আহ্বান থাকবে এই ক্ষেত্রে? এই আমি একটা কথাই বলতে চাই সবাইকে, যে করোনা মুক্ত থাকতে হলে শুধু
মুখে বললে চলবে না, আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখতে হবে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজির উপর আস্থা রাখতে হবে, সরকারের প্রতি আস্থা রাখতে হবে, ডক্টরদের যে নির্দেশ এটাকে পালন করতে হবে। বারবার বলা হচ্ছে যে সোশিয়াল ডিস্টেন্স মিনিমাম 1.5-2 মিটার দূরে থেকে কথা বলা, মাস্ক পরিধান করা এবং আধা ঘন্টা 1 ঘন্টা পর হাত ধোয়া, এটাকে একদম মানে রেগুলার আপনার নিত্য প্রয়োজনীয় যেভাবে আমরা যেভাবে প্রত্যেকদিন আমরা স্নান করি, এইভাবে আমরা মানে একদম সময় মতো খাওয়া দাওয়া করি, যেভাবে আমরা আমাদের ডেইলি রুটিন, এই রুটিনের মধ্যে এইটাকে পুরো ইনক্লুড করে দিতে হবে যে এইভাবে আমরা চলাফেরা করি। এবং কোনো কাজ না থাকলে ঘর থেকে না বেরোয়াই শ্রেয়। কারণ আজকে আমি এই কথাই বলতে চাই, আজকে আমরা বিধায়ক, আমাদের অনেক কাজ থাকে, আমি তো এইভাবেই জনতার, যেহেতু আমরা দায়বদ্ধ জনতার কাছে এবং আমরা জনতার সেবায় নিয়োজিত, যাতেও আমাদের সব কাজে যেতে হবে, আমাদের উপর কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্ব আছে। তো কোয়ারেন্টাইন সেন্টার গুলো ভালোভাবে যারা আসছেন আমাদের বাইরে থেকে ভাই বন্ধু যারা, ওনাদের সেবা কাজ ভালো করে চলছে কিনা না এটাও দেখতে হবে। তাই সবার কাছে অনুরোধ, যাতে সুস্থ থাকতে হলে, ভালো থাকতে হলে ঘরে থাকাটাই শ্রেয় এবং যে গভর্নমেন্ট রুলস যেগুলো ফলো করা, সোশিয়াল ডিস্টেন্স মেনটেন করা। কারণ আজকে ডক্টররা যেভাবে পরিশ্রম করছেন বা নার্সরা, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ড, প্রত্যেকজন কর্মী যেভাবে পরিশ্রম করছেন, কারণ আমরা যত ইনফেক্টেড হব ওনাদের পরিশ্রম বেড়ে যাবে। তাই আমি সবার কাছে আহ্বান করব যাতে আমরা গভর্নমেন্ট রুলসটা ফলো করি এবং ঘরে থাকি। ঘরে থাকলে এই রোগ থেকে আমরা অনেক পরিত্রাণ পাওয়ার একটা ব্যবস্থা আছে। এবং সব থেকে বড় কথা, ভগবানকে প্রার্থনা করতে হবে যাতে এই বিশ্বকে ভগবান যাতে করোনা মুক্ত করে দেন, অতি শীঘ্রই যাতে এটার ভ্যাকসিন চলে আসে। তাই সবাই মিলে ভগবানকে প্রার্থনা করতে হবে। তো আমি বলছিলাম যে বর্তমানে আমাদের গুয়াহাটি মহানগরীতে গোষ্ঠী সংক্রমণের লক্ষণ দেখায় এখন লকডাউন চলছে। আমাদের এই জেলাগুলোতেও শনি রবিতে লকডাউন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে গোষ্ঠী সংক্রমণের সংখ্যা রয়েছে কি আমাদের জেলাতে, আপনি মনে করেন কি? আমি যদিও মনে করি না, কিন্তু আমি কিন্তু বাইরের আমার ট্রাভেল হিস্ট্রি নেই, তো এটাকেও সবাই বুঝতে হবে। যার দরুন আমি গোষ্ঠী সংক্রমণের কথা না বললেও আমি একটা কথাই বলতে চাইবো সবাইকে, বরাক উপত্যকা বরাকবাসীকে, যাতে সবাই আমরা গুয়াহাটিতে যে আবার 15 দিনের যে লকডাউন, এটা যাতে বরাক উপত্যকায় না হয়, তাই আমরা আগের থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ঘর থেকে বিনা কাজে ঘর থেকে বেরোনো, আড্ডা মারা, বাইরে গিয়ে ঘোরা, এইগুলোর থেকে বিরত থাকতে হবে। তখনই আমরা করোনা মুক্ত সমাজ গঠন করতে পারবো। না হলে আবার এই গুয়াহাটিতে যে ঘটনা, গুয়াহাটিতে যেভাবে লকডাউন হয়েছে, বরাক উপত্যকা আগামী দিনে এইসব করতে হবে। আর যদি করতে না হয় তাহলে বরাক উপত্যকার জনসাধারণ সরকারের নীতি নির্দেশগুলা পালন করলে আর করোনার যে আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো। করিমগঞ্জ জেলা থেকে শিলচর আকাশবাণীর পক্ষে নবেন্দু দাস। সার্স এবং মার্সের পর করোনা গোত্রের নয়া সংস্করণ কোভিড-19 ভাইরাসের আক্রমণে গোটা বিশ্ব এখন প্যান্ডেমিক বা অতিমারির কবলে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা কোটির ঘর ছাড়িয়েছে, যাতে আক্রান্ত মানুষের মৃত্যু সংখ্যাও 5 লক্ষের ওপরে। অবশ্য আশার কথা, ইতিমধ্যে কোভিড-19 থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বব্যাপী প্রায় 55 লক্ষ মানুষ। এদিকে রাজ্যে ক্রমবর্ধমান সংক্রমণের গতিকে রুখতে সরকার এখন থেকে প্রতি শনি ও রবিবার পুরো রাজ্যের শহর তথা পুরসভা অঞ্চলে লকডাউন ঘোষণা করেছে, যা গতকাল থেকে কার্যকরী হয়েছে। গুয়াহাটি শহরেও 2 সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় বরাক উপত্যকার অন্যান্য জেলার সঙ্গে হাইলাকান্দিতেও জেলার প্রশাসন তথা পুলিশ প্রশাসন লকডাউন কার্যকর করতে সম্পূর্ণ প্রস্তুত। এই ব্যাপারে আজ আকাশবাণী শিলচর কেন্দ্রকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দির পুলিশ সুপার पविंद्र कुमार नाथ जानालेन स्टेट का दूसरा जगह जैसा लॉकडाउन चल रहा है अभी सैटरडे एंड संडे, हाइलाकांडी में भी हमारा डीएम का तरफ से एक ऑर्डर इशू किया है। उसी ऑर्डर के मुताबिक हाइलाकांडी, लाला, कटलीसेरा, अलगापुर एंड पासगाम टाउन एरिया वो वीकेंड सैटरडे एंड संडे टोटल लॉकडाउन रहेगा। और उसी हिसाब से कल भी लॉकडाउन था यहाँ, आज भी लॉकडाउन है। और ये जो नया रेगुलेशन आया है कि 7 PM से 7 AM तक कंप्लीट कर्फ्यू रहेगा। हम ये नोटिस कर रहा हूँ पूरा डिस्ट्रिक्ट में ही। और ये
एक्सेप्ट एसेंशियल या एग्जेम्प्टेड कैटेगरीज ऑफ सर्विसेज। अननेसेसरी मूवमेंट, ये जो एक्सेप्ट द एसेंशियल एंड एग्जेम्प्टेड कैटेगरीज, नो अननेसेसरी मूवमेंट शुड टेक प्लेस, वो आइदर यूजिंग व्हीकल और ऑन फुट। लास्ट 3 महीना से हमें ये कोशिश कर रहा हूँ, वो पब्लिक को ये अवेयरनेस भी क्रिएट कर रहा हूँ और रिक्वेस्ट भी कर रहा हूँ कि कोविड-19 का जब तक वैक्सीन नहीं निकलता है या कोई क्यूरेटिव मेडिसिन नहीं निकलता है, तब तक एक ही मेडिसिन है कि ये सोशल डिस्टेंसिंग एंड वेयरिंग ऑफ मास्क एंड फेस कवर। इसलिए मेजोरिटी पीपल वो तो मानते ही है, वो खुद ये जानबूझ के ये करते हैं, वो कोई प्रॉब्लम नहीं होता है, लेकिन 1-2% का होता है जो मानने के लिए रेडी नहीं रहता है ये रूल रेगुलेशन। उनका अगेंस्ट में हम प्रिवेंटिव मेजर्स वो एज ए फाइन हमें 500 रुपीज पर हेड हमें कलेक्ट करा हूँ ड्यू टू नॉन वेयरिंग ऑफ मास्क ऑब्लिक फेस कवर। उसी हिसाब से हमें लास्ट 1.5 महीना में हमें वो मोर देन 2,10,000 हमें फाइन भी कलेक्ट किया है। और व्हीकल के अगेंस्ट में भी हमें वो ये इंश्योर कर रहा हूँ कि एक्सेप्ट वुमेन, चाइल्ड एंड ओल्ड पर्सन, नोबडी शुड सिट इन द रियर सीट ऑफ द बाइक, नो फिंगर मेडल शुड टेक प्लेस। उसी हिसाब से हमें मोर देन 5,30,000 फाइन भी हमें कलेक्ट किया है लास्ट 10 महीना में। इसी हिसाब से हमें मैक्सिमम कोशिश कर रहा हूँ और पब्लिक को भी हमें बार बार अपील कर रहा हूँ कि ये जो सरकार रूल रेगुलेशन ये एनफोर्स कर रहा है सरकार की तरफ से, एडमिनिस्ट्रेशन की तरफ से, वो पब्लिक का सेफ्टी सिक्योरिटी के लिए ही कर रहा हूँ। इसलिए मैं फिर अपील करता हूँ कि ये माने ऑल रूल रेगुलेशन, पब्लिक मानेंगे डेफिनेटली। और आपका फोर्स का लिए मतलब सेफ्टी प्रिपरेशन सेफ्टी मेजर कितना है पुलिस फोर्स के लिए? हाँ, हमें डीसी के साथ अपना पुलिस पर्सनल, 100 पर्सनल, सीसीटी पर्सनल, सभी का सेफ्टी सिक्योरिटी भी हमारा प्राइम ये ऑब्जेक्टिव है, हमारा जो ड्यूटी प्लान है उसी में हमें फ्रीक्वेंटली हमें ऑल कैटेगरीज ऑफ पर्सनल उनको हमें फिजिकली जाके भी थाना ओपी में जाके गांव में जाके भी हमें ब्रीफ करता हूँ और फ्रीक्वेंटली हमें वीडियो कॉन्फ्रेंसिंग के जरिए भी ऑल CIC को अलर्ट कर रहा हूँ, ब्रीफ कर रहा हूँ सेफ्टी सिक्योरिटी के लिए, क्योंकि हमें रिस्की जोन में ड्यूटी भी करना है और एट अ टाइम पर्सनल सेफ्टी सिक्योरिटी भी इंश्योर करना है। अभी तक हमारा डिस्ट्रिक्ट में कोई पुलिस, होमगार्ड या सीसीटी पर्सनल और सेंट्रल आर्म पुलिस फोर्स का कोई जवान उनका कोविड-19 पॉजिटिव के बारे में कोई इनपुट नहीं है। खासकर में हमें बैच बाय बैच हमारा कोविड गाइडेंस में वो 7 टेस्ट भी हमें शुरू किया है अभी, पुलिस पर्सनल का भी, होमगार्ड का भी। अभी तक कोई ऐसा नहीं है, लेकिन प्रिकॉशन हमें मैक्सिमम ले रहा हूँ। और ये जो सेफ्टी गैजेट है, सैनिटेशन हाइजीन के जितने सामान है, हमें थाना आउटपोस्ट लेवल में हमारे वो हेडक्वार्टर से या डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन से कलेक्ट करके हमें डिस्ट्रीब्यूट भी कर रहा हूँ सब कुछ। छोटा मोटा ऐसा ग्रीवेंस होता है, नॉट इश्यू एक्चुअली, ये छोटा मोटा ग्रीवेंस होता है। सपोज एक बैच में 50 था और 50 का सपोज 40 का रिजल्ट आ गया SMCH से, बाकी 10 का रह गया, वो बाकी 40% को हमें डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन रिलीज कर देता है, 10 जो बाकी 10 का रख देते हैं, क्वारंटाइन सेंटर नहीं। वो 10 आदमी का डेफिनेटली ग्रीवेंस होता है, एक साथ सब भेजने से भी 10 का रह गया। ऐसा सब उन लोग का थोड़ा ये ग्रीवेंस शो करता है उन लोग, लेकिन ऐसा मेजर कोई इश्यू नहीं है क्वारंटाइन सेंटर या कंटेनमेंट जोन में हम डिस्ट्रिक्ट में अभी तक। खाना पीना भी डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन अच्छा से देख है, सब कुछ कोई प्रॉब्लम नहीं हुआ है। मार्च महीना से आज तक हमें वो पब्लिक के साथ मिलके अभी तक डिस्ट्रिक्ट का हालत लगभग ठीक ठाक है अभी तक, लेकिन हम मेरा ख्याल से हमें मोस्ट डेंजर फेज में अभी हैं, जिस फेज में हमारा
सोशल कंटामिनेशन होने का मैक्सिमम चांस है, क्योंकि बाहर से 6,000-7,000 आदमी आ गया डिस्ट्रिक्ट में। उन लोग का और कोई आदमी का कोविड पॉजिटिव भी निकल गया, इसलिए उन लोग का डिस्ट्रिक्ट का एडमिनिस्ट्रेशन का तरफ से इंस्टीट्यूशनल क्वारंटाइन में रखा, उसके बाद होम क्वारंटाइन में रखा है उन लोग को। कि तब भी ऐसा एक दो केस हो सकता है कि सोसाइटी में जा सकता है कंटामिनेशन, तब जब सोशल कंटामिनेशन होगा, पूरा कम्युनिटी में स्प्रेड होगा, तब हमारा डिस्ट्रिक्ट में मेजर प्रॉब्लम आ सकता है। इसलिए ये नेक्स्ट एटलीस्ट 20-25 डेज मेरे ख्याल से मैक्सिमम हमें वो गवर्नमेंट का तरफ से, जो एडमिनिस्ट्रेशन का तरफ से जो रूल रेगुलेशन तय किया है, उनका सभी तरीका से हम पालन करेंगे तो मेरा ख्याल से वो स्मूथली चला जाएगा, कोई मेजर प्रॉब्लम नहीं होगा डिस्ट्रिक्ट में। और ये अपील है कि ये जो हमारे लिए आफ्टर डेट में मेडिसिन है, जो सोशल डिस्टेंसिंग एंड वेयरिंग ऑफ मास्क फेस कवर, वो सही तरीका से पालन करेंगे तो सब कुछ ठीक ठाक चला जाएगा, कोई प्रॉब्लम नहीं होगा। आकाशवाणी शिलचर केंद्रेर पक्षे অনির্বাণ জ্যোতি গুপ্ত। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রবিবার সারা রাজ্যের অন্যান্য শহরের সঙ্গে হাইলাকান্দিতেও ছিল জনজীবন স্তব্ধ। এদিকে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলার এসকে রায় কোভিড হাসপাতালের পর দলাই মডেল হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু করা হয়। এরপর আরও একটি কোভিড হাসপাতাল আলগাপুর মডেল হাসপাতাল। এই হাসপাতালের সুপার ডক্টর নজমুল হক মাজার ভুইয়া আজ আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন। ডক্টর নজমুল হক মাজার ভুইয়া: বর্তমানে আলগাপুর মডেল হাসপাতালে কোভিড রোগী সর্বমোট 33 জনকে রাখা হয়েছে। এই হিসাব আজকে পর্যন্ত। ওনাদেরকে দেখাশোনার জন্য প্রতিদিন 8 ঘন্টা পরে পরে ডাক্তার, নার্স এবং সাফাই কর্মী ওনাদের দায়িত্ব পালন করছেন। বর্তমানে রোগীদের অবস্থা ভালো, কোনো ধরনের উপসর্গ নেই। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সবসময় সকাল একবার, রাত্রে একবার রোগীদের পালস, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন এইসব দেখার জন্য। প্রতিদিন সকালে একবার দেখবেন, প্রতিদিন রাত্রে একবার দেখবেন। যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে জ্বর হলে জ্বরের ট্যাবলেট বা অন্য কোনো ধরনের উপসর্গ হলে সেটার ওষুধ দিবেন। এবং প্রয়োজন হলে সেখানে অ্যান্ড্রয়েড মোবাইল রাখা আছে, প্রয়োজন হলে আমাদের সঙ্গে বাইরে যোগাযোগ করবেন, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে বাইরে যোগাযোগ করবেন। আমরা বাইরে থেকে ওনাদেরকে পরামর্শ দেব। খাওয়ার ব্যাপারে রোগীদের খাওয়া জেলা প্রশাসন থেকে দেওয়া হচ্ছে। সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়, দুপুরে লাঞ্চ এবং রাত্রে 8টা সাড়ে 8টার সময় ডিনার দেওয়া হয়। আমার দায়িত্ব হলো যে খাওয়ার কোয়ালিটি কীরকম দেওয়া হচ্ছে সেটা দেখাশোনা করা, বা রোগীদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে সেটা দেখাশোনা করা। আর আমার তরফ থেকে আমার জনগণের কাছে পরামর্শ, ওনারা যেন সবসময় যখন বাইরে বেরোবেন মাস্ক পরিধান করে, সোশ্যাল ডিস্টেন্স যেটা বলা হয়, সোশ্যাল ডিস্টেন্স কমপক্ষেও 2 মিটার দূরত্ব বজায় রাখতে হবে। একজন থেকে আরেকজনের দূরত্ব কমপক্ষেও 2 মিটার হতে হবে। তারপরে আমার পরামর্শ হচ্ছে বাজার হাটে যেখানে ক্রাউড বেশি সেখানে যাওয়ার দরকার নেই, প্রয়োজন না হলে যাওয়ার দরকার নেই। যতদূর সম্ভব ক্রাউডকে অ্যাভয়েড করবেন। এবং তার সঙ্গে আরেকটা অনুরোধ, যদি কোনো ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে দেরি না করে, উপসর্গ বলতে জ্বর, কাশি এই ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আমরা রোগীদের সেবার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে রোগীরা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে সুন্দরভাবে নিজের বাড়িতে যেতে পারেন। শুধু মানুষের প্রতি আমার একটি আবেদন, ক্রাউডে যাবেন না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, মাস্ক পরিধান করবেন। এতটুকু করলে কোভিড যে ভাইরাস সেটা মানুষ থেকে মানুষে ছড়াতে পারবে না। সর্বশেষে আমার এটাই অনুরোধ, যাতে মানুষ সতর্ক হয়, নিজে ঘরে থাকে, নিজে বাঁচার চেষ্টা করে
এবং অন্যকে বাজার সুযোগ দেয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে জসিম উদ্দিন লস্কর। এতক্ষণ শুনলেন কোভিড-19 উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন রতন দেব, অনির্বাণ জ্যোতি গুপ্ত, অভিজিৎ নাথ, সংহিতা দত্ত চৌধুরী, জসিম উদ্দিন লস্কর ও নবেন্দু দাস। সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।